আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৪ ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, সারা বছর অনেক কষ্ট করে পড়াশোনা করেছো। একদিন বাদেই তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা। আর এই ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় কি কি টিপস অনুসরণ করলে তুমি খুব ভালো একটা নম্বর তুলতে পারো, সেরকম কিছু টিপস আজকের ভিডিওতে শেয়ার করছি। তো শুরুতেই আমি এক্সাম শিট ম্যানেজমেন্টের কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে, পরীক্ষার প্রশ্ন দেওয়ার পূর্বেই কিন্তু তোমাদেরকে বোর্ডের যে খাতাটা, সেই খাতাটা কিন্তু প্রোভাইড করা হয়। আর এই খাতাটা যখন প্রোভাইড করা হয়, তখন তুমি খুব সতর্কতার সঙ্গে ফ্রন্ট পেজে তোমার যে ইনফরমেশনগুলো পূরণ করতে হয়, যেমন রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, এই নম্বরগুলো খুব সতর্কতার সাথে পূরণ করবে। কারণ এখানে কোনো ধরনের ভুল হলেই কিন্তু বিপত্তি ঘটে যেতে পারে, বড়সড় বিপদ। সো এইখানে খুবই কেয়ারফুল থাকতে হবে তোমাকে। এরপরে মার্জিনের ব্যাপারটা আসে। তো মার্জিন করতে গেলে যে টিপসগুলো তুমি অনুসরণ করতে পারো, সেটা হচ্ছে কোনো ধরনের বক্স করার দরকার নেই। তুমি বাম পাশে 1 ইঞ্চি এবং উপরে জাস্ট 1 ইঞ্চি দুইটা মার্জিন টানো, এবং এই মার্জিনগুলো টানার ক্ষেত্রে তুমি পেন্সিলের ব্যবহার করতে পারো। এখানে কালার পেন বা কলমের ব্যবহার করলে অনেক সময় দেখা যায় যে স্কেলের কারণে ওইখানে কলম থেকে একটু বাড়তি কালি পড়ে যায় এবং খাতাটার সৌন্দর্য নষ্ট হয়। এক্সামের খাতাকে সুন্দর করার জন্য তোমরা অনেকেই দেখি কালার পেন ইউজ করো। তো কালার পেন ইউজ করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবে। লাল কিংবা সবুজ কালি অ্যাভয়েড করাই ভালো। এখানে তুমি কালো এবং নীল কালির ব্যবহার করাই উত্তম। এরপরে কালার পেনের পরে অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া, এক্সট্রা পেজের ব্যাপারটা আসলে কি করব। এক্সট্রা পেজের ব্যাপারটা হচ্ছে এরকম, তোমার হাতে যদি সময় না থাকে তাহলে কোনো ধরনের এখানে মার্জিন করার প্রয়োজন নেই। তুমি এটাকে ভাঁজ করেই কাজ চালিয়ে নিতে পারো। আর সেই সঙ্গে একটা বিষয় মাথায় রাখবে, সেটা হচ্ছে যখন তুমি এক্সট্রা পেজ নাও, এটা কিন্তু খাতার একেবারে মূল খাতার উপরে এটা ভরাট করতে হয়। বেশিরভাগ সময়ে আমাদের কিন্তু এক্সট্রা পেজের দরকার হয়। আর যখনই এক্সট্রা পেজ নিবে, সঙ্গে সঙ্গেই মূল খাতার উপরে এক্সট্রা পেজের যে ভরাট করার জায়গাটা আছে ওইটা ভরাট করে ফেলবে, কেননা পরবর্তীতে এটা আর মনে নাও থাকতে পারে। আর অনেকেরই হাতে সময় থাকে না। সেই জন্য তোমরা যে কাজটা করতে পারো, শেষের দিকে তোমার যখন এক্সট্রা পেজ নেওয়া হয়, সময় হাতে না থাকার কারণে তোমার আর পেজে মার্জিন করার প্রয়োজন নেই। এই পেজগুলা তুমি ভাঁজ করেই কাজ চালিয়ে নিতে পারো। এইবার নাম্বার বাই নাম্বার কিভাবে অ্যান্সার করবা। মনে রাখবা, পরীক্ষার হলে প্রশ্নের মধ্যে যে হায়ারার্কি মেনটেন করা হয় 1 2 3 4, এইরকম হায়ারার্কি মেনটেন করাই ভালো। এতে শিক্ষকের খাতা মূল্যায়ন করতে সুবিধা হয় এবং তোমার খাতার প্রতিও এক্সট্রা একটা স্যাটিসফ্যাকশন কাজ করে। সো এই ব্যাপারটা একটু মাথায় রেখো। আর যদি কারো একটু হায়ারার্কি ব্রেক করতেই হয়, সেক্ষেত্রে তুমি কখনোই রিটেন পার্টটা আগে লেখার চেষ্টা করবে না। একদম টু দ্য পয়েন্টে যে আনসারগুলো লিখতে হয় এইগুলাই প্রথমে লিখবে এবং শেষের দিকে গিয়েই রিটেন পার্টটা লিখতে পারো। এবারে আমরা চলে যাচ্ছি সরাসরি প্রশ্নের ভেতরে। প্রশ্নে 1 নম্বরে কিন্তু এ আর বি দুইটা সেকশন থাকে। এতে থাকে এমসিকিউ, বিতে থাকে হচ্ছে তোমার অ্যান্সারিং কোশ্চেন। মনে রাখবা, এমসিকিউ অ্যান্সারিং কোশ্চেন করতে গিয়ে বারবার প্যাসেজ পড়ে সময় নষ্ট করা যাবে না, কারণ এখানে তোমার হিউজ টাইম চলে যাবে এবং তুমি সঠিক উত্তরটাও করতে পারবে না যদি তুমি আগে প্যাসেজ পড়ো। তোমাকে শুরুতেই এমসিকিউ যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো খুব ভালো করে গো থ্রু করতে হবে, একটু চোখ বুলিয়ে নিতে হবে। প্রশ্নে কি কি উত্তর চাওয়া হয়েছে সেই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। এবং এই যে প্রশ্নে যেই উত্তরগুলো চাওয়া হয়েছে তোমার কাছে এমসিকিউ, শুধু সেই এমসিকিউগুলো অ্যান্সার করার জন্য যতটুকু পড়া প্রয়োজন প্যাসেজ, ওইটুকু পড়ে এসেই তুমি সঙ্গে সঙ্গে একটা একটা করে অ্যান্সার করে ফেলবা। এতে তোমার সময় বাঁচবে। তারপরে তুমি চলে যাবা হচ্ছে অ্যান্সারিং কোশ্চেনে। অ্যান্সারিং কোশ্চেন খুব বেশি বড় হওয়ার দরকার নেই। তুমি প্যাসেজ থেকে সরাসরি কোনো ইনফরমেশন না লিখে ওই উত্তরটারই নিজস্বতা তোমার মধ্যে আনতে হবে। একটু বৈচিত্র্য আনার চেষ্টা করতে হবে, একটু প্যারাফ্রেজ করার ট্রাই করতে হবে। 2-3 লাইনের বেশি না লেখাই ভালো, এতে করে তোমার নম্বর কমে যেতে পারে। 1-এর বিতে অ্যান্সারিং কোশ্চেনের পরপরই কিন্তু থাকে একটা 2 নাম্বার প্রশ্ন, আর এইখানে আরও একটা প্যাসেজ থাকে। এই প্যাসেজ থেকেও তোমাকে ফ্লোচার্ট এবং ইনফরমেশন ট্রান্সফার লিখতে হইতে পারে। তো বেশিরভাগ সময়ই পরীক্ষায় ফ্লোচার্ট আসে। ফ্লোচার্ট লেখার সময় তুমি অবশ্যই খেয়াল রাখবে, প্রথম যে ফ্লোচার্টের উত্তরটা দেওয়া আছে ওইখানের যে স্ট্রাকচারটা মেনটেন করা হয়েছে, সেম স্ট্রাকচারটা যেন তুমি মেনটেন করে পরবর্তীগুলো লিখতে পারো। এরপরে ইনফরমেশন ট্রান্সফারের ক্ষেত্রে প্যাসেজ পড়ে সময় নষ্ট করা যাবে না। ইনফরমেশন ট্রান্সফারের যে টেবিলটি দেওয়া থাকে, সেই টেবিলের ইনফরমেশনগুলো খুব ভালো করে পড়ে নিবা এবং যেই জায়গাতে গ্যাপ থাকে, এই গ্যাপ পূরণ করার জন্য যে তথ্যটা দরকার, প্যাসেজ থেকে ওই উত্তরটাই তুমি খোঁজার ট্রাই করো। তাছাড়া পুরোপুরি প্যাসেজ পড়ার কিন্তু এখানে দরকার হয় না। প্যাসেজ পড়লে তোমার প্রচুর সময় নষ্ট হয়ে যাবে। 3 নাম্বার প্রশ্নে দেখা যায় একটা সামারি লিখতে হয়, আর এই সামারিটা কখনো কবিতা থেকে আছে, আবার কখনো প্যাসেজ থেকে আসে। তো তুমি যেটা করতে পারো, কবিতা কিংবা প্যাসেজ যেখান থেকে আসুক, এই কবিতা কিংবা প্যাসেজ
যে মূল তথ্যগুলো তোমাকে প্রোভাইড করছে, এই মূল তথ্যের তুমি 1/3 খুব নেসেসারি ইনফরমেশন ইউজ করে নিজের মতো করে মূল যে ঘটনাটা সেটা কিন্তু বর্ণনা করে লিখতে পারো। এখানে কোনো ধরনের কোটেশন কিংবা কোনো ধরনের ডিরেক্ট স্পিচ ইউজ করা যাবে না। এরপরে 3 নাম্বার প্রশ্নে সামারি লিখতে হয়। আর সামারি কিভাবে লিখতে হয় এটা নিয়ে আমাদের অনেকেরই কনফিউশন আছে। তো ব্যাপারটা খুবই সিম্পল। কবিতা কিংবা প্যাসেজ যেটাই আসুক না কেন, এই সামারি লেখার ক্ষেত্রে তুমি কোনো ধরনের ডিরেক্ট স্পিচ ইউজ করবে না। এখানে তুমি প্যাসেজের কিংবা কবিতার যে মূল ইনফরমেশনগুলো তোমাকে প্রোভাইড করছে, এই মূল ইনফরমেশনের জাস্ট 1/3 খুব নেসেসারি পার্ট ব্যবহার করে নিজের মতো করে মূলত প্যাসেজ কিংবা কবিতা কি বোঝাইছে ওই জিনিসটা খুব স্বল্প কথার মধ্যে তুমি লিখে আসতে পারো। এতে তোমার সামারিতে খুব ভালো মার্ক আসতে পারে। 4 ও 5 নাম্বার প্রশ্নে যথাক্রমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ থাকে। এই উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজের ক্ষেত্রে পুরো প্যাসেজ তোমার তোলার দরকার নেই, তুমি জাস্ট এ বি সি দিয়ে এরকম করে তুমি জাস্ট উত্তরগুলো লিখে দিতে পারো আন্ডারলাইন করে, তাহলেই হবে। আর এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সের শুরুতে শূন্যস্থান থাকে সেটা তুমি অবশ্যই ক্যাপিটালাইজ করবে। আর যদি কোনো সেন্টেন্সের মাঝামাঝি দেখা যায় যে হচ্ছে তোমার শূন্যস্থান থাকে, সেক্ষেত্রে তুমি স্মল লেটার ব্যবহার করবে। এই ক্যাপিটালাইজেশনের ব্যাপারটা নিয়ে টিচাররা অনেক সময় ভুল ধরে থাকেন, সো এই ব্যাপারে একটু সতর্ক থাকবে। তারপরে আসে রিয়ারেঞ্জ। আর এই রিয়ারেঞ্জ লেখার ক্ষেত্রে তোমরা অনেকেই মনে করো যে প্রথমে একটা বক্স করে আমি রিয়ারেঞ্জের উত্তরগুলো লিখবো প্রথমত, এরপরে গিয়ে আমি এইগুলাকে আবারও প্যারাগ্রাফ আকারে লিখবো। না, প্যারাগ্রাফ আকারে লেখার কোনো প্রয়োজন নেই। তুমি বক্সে শুধু উত্তরগুলো লিখে দিলেই কিন্তু তোমার নম্বরটা পেয়ে যাবে। আর এতে করে তোমার সময়ও বাঁচবে। তুমি রাইটিং পার্টে গিয়ে এক্সট্রা সময় দিয়ে খুব ভালো করে লিখলে সেখানে কিন্তু তোমার বেশি নাম্বার আসবে। সো সময় কিন্তু এদিক থেকে যতটা সম্ভব তোমাকে বাঁচাতে হবে। তো এই 6 নাম্বার পর্যন্ত ছিল হচ্ছে রিডিং পার্ট। এরপরে চলে আসে রাইটিং পার্ট। আর রাইটিং পার্টে 7 নাম্বারে আসে হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্ট। আর এই গ্রাফ অ্যান্ড চার্ট লেখার ক্ষেত্রে অনেকেরই প্রশ্ন থাকে, ভাইয়া কয় পৃষ্ঠা লিখবো? আসলে পৃষ্ঠা কোনো ব্যাপার না, তুমি দেখবা উপরে গাইডলাইনে 150 ওয়ার্ডস লেখা থাকে। আবার 150 ওয়ার্ডস না লেখা থাকলেও তুমি আজকে জেনে নাও যে গ্রাফ অ্যান্ড চার্টসের ক্ষেত্রে তুমি 150 ওয়ার্ডস লিখবা। তো 150 ওয়ার্ডস আসলে কিভাবে ম্যানেজ করবা? তুমি তোমার আগের কোনো একটা খাতা বের করে দেখো যে তুমি আসলে এক পৃষ্ঠায় কতটুকু লেখো, তাহলে 150 ওয়ার্ড হইতে হলে তোমার জন্য কত পেজ লেখাটা শ্রেয়। তো এই টেকনিক অবলম্বন করে তুমি তোমার 150 ওয়ার্ড হওয়ার জন্য যত পৃষ্ঠা লেখা প্রয়োজন ঠিক অতটুকুই লিখে আসো। 8 নাম্বারে থাকে স্টোরি রাইটিং। স্টোরি রাইটিংয়ে 15 মার্কস। তাহলে এতগুলা মার্ক তোমার যদি তুলতে হয়, নিশ্চয়ই এখানে তোমাকে একটু কোয়ালিটি রাইটিং মেনটেন করতে হবে। সেই জন্য যদি ট্র্যাডিশনাল স্টোরি আসে তাহলে তুমি কিছু কোটেশন ইউজ করতে পারো, যে কোটেশনগুলো ওই স্টোরির মধ্যে ইউজ করা হয়েছিল। আর যদি ক্রিয়েটিভ আসে তাহলে যে অংশটা দেওয়া আছে ওই অংশটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটা ঘটনা তুমি বানাবে। আর এই ঘটনাটা সবসময় পজিটিভ রাখার ট্রাই করবে, নেতিবাচক কোনো কথাবার্তা না লেখাই ভালো এখানে। আর এরপরে তোমাকে স্টোরি রাইটিং এর জন্য আরো যে একটা টিপস আমি দিতে চাই, সেটা হচ্ছে টাইটেলটা খুব চমৎকার করার ট্রাই করবে, কারণ টাইটেল ভালো হলেই কিন্তু তোমার নাম্বার বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, তো এরপরে চলে যাই ইনফর্মাল লেটার কিংবা মেইলে। যদি মেইল পরীক্ষায় আসে তাহলে সেটা অবশ্যই তোমাকে 1 পৃষ্ঠার মধ্যে লিখে শেষ করতে হবে। আর যদি ইনফর্মাল লেটার আসে তাহলে সেটা তুমি বাম পাশ থেকে লেখা শুরু করবে এবং ডান পাশের পেজে শেষ করবে, অর্থাৎ কেবল 2 পৃষ্ঠার মধ্যেই তোমাকে লেখাটা কমপ্লিট করতে হবে। সো এই টিপসগুলো যদি অনুসরণ করো তাহলে আশা করি তোমরা ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় খুব ভালো মার্ক পাবা। আর অনেকেরই মনে কনফিউশন ছিল যে পরীক্ষার হলে ভাইয়া ইনফর্মাল লেটার কিভাবে লিখবো কিংবা সামারি কিভাবে লিখবো, এই সব কিছু কিন্তু তোমাদের এই ভিডিওটাতে ক্লিয়ার হয়ে গেল। তো এরকম সেকেন্ড পেপারের জন্য আরও একটা ভিডিও আসবে। সেই পর্যন্ত চোখ রাখো উৎকর্ষে। দেখা হচ্ছে ওয়ান শট ক্লাসে। আসসালামু আলাইকুম।